বাবার বন্ধুকে দেওয়া কথা রাখতেই এক প্রকার জোর করেই বাবা এই কালীটার সাথে আমার বিয়ে দিয়ে দিলেন। আমিও এক প্রকার বাধ্য ছেলের মতোই বিয়ে করে নিলাম, যদিও এই বিয়েতে আমার মা দ্বিমত পোষণ করেছিলেন, কিন্তু বাবা মায়ের কোনো কথা কানেই তোলেননি। আমাদের পরিবারে বাবার কথাই ছিল শেষ কথা। আমি জানি না বাবা কিভাবে পারলো ওই কালী ভূতনির সাথে আমার বিয়েটা দিতে। বিয়ের পর থেকে আমি একবারও ওই কালীটার চেহারা দেখার ইচ্ছে প্রকাশ করিনি। কালী তো কালী, একদম নিগ্রহদের মতন কালো। কালী মানে আমার বউ নীলিমা, যাকে আমি কালী বলেই ডাকি। সে কখনো আমার সামনে আসে না, হয়তো সে কিছুটা ভয় পায় আমাকে। সেদিন রাতে বাসায় আসার পথে আমার বেস্ট ফ্রেন্ড সুমনের সাথে দেখা। ভয়ে মুখ লুকিয়ে চলে আসছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর পারিনি, দেখা করতেই হলো। সুমন আমাকে বলল, কিরে বিয়ে করলি চুপি চুপি, দাওয়াতও দিলি না, ভাবির সাথে পরিচয়ও করালি না, তোর বউ কি খুব সুন্দর যে আমাদের দেখাতে চাস না? সেদিন কোনো মতে আমি সুমনের পাশ কাটিয়ে চলে এসেছিলাম, কিন্তু সুমনের এই কথায় আমার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে গিয়েছিল। ওদেরকে আমি বলতাম আমার বউ হবে সবার চেয়ে সুন্দরী, ওরা আমার কথা শুনে হাসতো আর বলতো তোর বউ কালীই হবে। তখন কল্পনাতেও ভাবিনি যে আমার বউটা সত্যিই কালী হবে। আমার অনেক স্বপ্ন ছিল একটা পরীর মতন বউয়ের, যাকে আমি পুতুলের মতন করে সাজিয়ে রাখবো, সমস্ত কেশে নিয়ে তার হাতে মেহেন্দি পরিয়ে দেব, আর সে মুচকি মুচকি হাসবে, আর আমি তার হাসির দিকে চেয়ে থাকবো আর তাকে প্রাণ ভরে দেখব। সেদিন আমি রাতে বাসায় যাইনি, খুব করে কেঁদেছিলাম। মনের কষ্ট ভুলতেই সারা রাত আমার গার্লফ্রেন্ড হৃদির সাথে দেখা করেছিলাম। দুজনে আবার নতুন করে স্বপ্ন বুনছিলাম। কালীটা ফোন দিয়েছিল, আমি রিসিভ করিনি। সকালে বাসায় ঢুকতেই বাবা আমাকে বলে দিল, আজ সারাদিন তোর খাওয়া অফ, বৌমাকে রেখে তুই কোথায় ছিলি সেখানেই খেয়ে নিস। যেখানে গল্প শেষ সেখানেই শুরু হয় অন্য এক ভালোবাসার। কি বলবো কিছুই মাথায় আসছিল না। ওই কালীটার জন্য আমাকে বাবা আজ এমন ব্যবহার করলো আমার সাথে। ওই কালীর আমি 13টা বাজাবো। সেদিন রাতে নীলিমাকে খুব মেরেছিলাম, আমার সমস্ত রাগ মিটিয়ে নিয়েছিলাম ওর উপর। তার উপর কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। নীলিমার কান্নার শব্দে আমার ঘুম ভেঙে যায়। খুব মায়া হয়েছিল ওর উপর সেদিনই প্রথম ওকে আমি স্পর্শ করেছিলাম। বেচারি সব কষ্ট ভুলে তার সমস্ত ভালোবাসা আমাকে উজাড় করে দিয়েছিল। এরপর থেকে আমি ওর সাথে টুকটাক কথা বলতাম, শুধুমাত্র ভদ্রতার খাতিরেই। বৃহস্পতিবার সন্ধ্যায় বাসায় ফিরতেই দেখলাম কালীটা নীল শাড়ি পরেছে, নীল চুড়ি পরেছে, কপালে নীল টিপ দিয়েছে। আমি রুমে যেতেই বলল, শুনেছি আপনি নাকি নীল রংটি খুব পছন্দ করেন। আপনার কাজিন সোমা আপু আমাকে বলেছিল নীল রংটি সবার জন্য নয়, আমার নীল রঙে শুধুমাত্র হৃদিকেই ভালো লাগে। তুমি রুম থেকে যাও, আমার সং দেখতে ইচ্ছে করছে না, আমি ক্লান্ত, আমি ঘুমাবো। কিন্তু আমি তো ভেবেছিলাম। পুরো কথা না শেষ করতেই শুভ্র বলল, কি ভেবেছিলে? আপনার সাথে একটু বের হব, একটু রিক্সায় ঘুরবো আর একসাথে ফুচকা খাবো। আমার সাথে বের হওয়ার কি যোগ্যতা আছে তোমার? নিজের চেহারা একবার আয়নায় দেখেছো? তোমার চেয়ে কালী পূজাও সুন্দর আছে। কোন সাহসে এসব কথা বলো তুমি? সেদিন একটু মায়া দেখিয়েছি বলে খুব সাহস বেড়ে গেছে, তাই না? নীলিমা আর কোনো কথা বলে না, কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে যায়। এতটা কষ্ট তার কখনো হয়নি, এতটা ব্যথা তাকে আগে কেউ দেয়নি। নীলিমা খোদার কাছে বলে, কেন আমাকে কালী বানিয়েছ? সাদা মাটির কি খুব কম পড়েছিল? তুমি জানো না এই দুনিয়ায় কালো মেয়েদের কোনো স্থান নেই? পাশের রুমে গিয়ে নীলিমা শাড়ি চুড়ি সব খুলতে থাকে। তখন তার শাশুড়ি তাকে শুনিয়ে শুনিয়ে বলেন, সংসেজে আমার ছেলের কাছে গেলেই কি আমার ছেলে সব ভুলে যাবে? সংসাজার কি খুব প্রয়োজন ছিল? নীলিমা কি বলবে বুঝতে পারে না। নীলিমার এখন আর বাঁচতে ইচ্ছে করে না।
নীলিমার বাবা নীলিমাকে স্বপ্ন দেখাতো কোনো এক রাজপুত্র ঘোড়ায় চড়ে এসে নীলিমাকে রানী করে নিয়ে যাবে। নীলিমা হয়তো তখনও জানতো যে কালো মেয়েদের জন্য কোনো রাজপুত্র ঘোড়ায় চেপে আসে না। আজ নীলিমার বাবার কথা খুব মনে পড়ছে। নীলিমা শুধুমাত্র তার বাবার কাছেই রাজকন্যা ছিল। সারা রাত এসব ভাবতে ভাবতেই নীলিমার রাত কেটে যায়। দুহাত তুলে সে ওপরওয়ালার কাছে এখন একটাই জিনিস চাই, আর সেটা হলো মৃত্যু। হৃদি আর আমি পাশাপাশি বসে হাতে হাত রেখে গল্প করছিলাম। এমন সময় নীলিমা ঘরে ঢুকলো। এত সকাল সকাল হৃদি কোথা থেকে আসলো, এই প্রশ্নটা বোধহয় ওর চোখে মুখে ভাসছিল। আমি অবশ্য পাত্তা দিলাম না। ওকে 2 কাপ চা বানিয়ে আনতে বললাম। মেয়েটার সাথে আমি ঠিক মতন কথাই বলি না, তবু কেন জানি না আমার জন্য ওর একটা আলাদা টান আছে। অবশ্য আমি এসবের কোনো মূল্য দিই না। হৃদি ওকে শুনিয়ে শুনিয়ে আমাকে বলল, শুভ্র, এই কালিটা তোর বউ? আঙ্কেল জেনে শুনে তোর এত বড় একটা ক্ষতি করে দিল। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, ভাগ্যে যা আছে তাই তো হবে। ভাগ্য টাগ্য বলে কিচ্ছু নেই, হৃদি বলল। তুই যদি আঙ্কেলের কথায় রাজি না হতিস তবে আমিই তোর বউ হতাম। কত স্বপ্ন নিয়ে দুজনে সেই ছেলেবেলা থেকে একসাথে বড় হয়েছি, আর আমাদের মাঝখানে ঢুকে পড়েছে এক কালনাগিনী। হৃদি ব্যঙ্গ করে ওর দিকে তাকিয়ে বলল, নীলিমা। কালনাগিনীর নাম আবার নীলিমা। ভূত বা পেতনি অথবা কালি রাখলেই বেটার হতো। ওর কথা শুনে আমি আর হৃদি দুজনেই হেসে উঠলাম। দেখলাম নীলিমা মুখ বুজে সহ্য করে চলে গেল। কি বা করার আছে ওর? আসলেই তো ওর মতন একটা মেয়ের নাম নীলিমা হওয়াটা মানায় না। ওর বাবা যে কি ভেবে নামটা রেখেছিল। হঠাৎ ও ঘর থেকে মায়ের হইচই চিল্লাচিল্লির আওয়াজ পেলাম। মা আমাকেই ডাকছিল, কিন্তু আমি হৃদির সাথে গল্পে এতটাই মগ্ন ছিলাম যে কানেই তুলিনি। নীলিমা দ্রুত ঘর থেকে বের হয়ে ও ঘরে গেল। একটু পরেই ওর কান্নার আওয়াজ পেলাম। আমি আর হৃদি গিয়ে দেখি বাবা বিছানায় পড়ে আছেন। তিনি আর বেঁচে নেন। সারা বাড়িতে কান্নার রোল পড়ে গেল। খবর পেয়ে নীলিমার বাবাও ছুটে এলেন। বাবার দাফন কাজ শেষে আমি আর মা নীলিমার বাবাকে বললাম তাকে নিয়ে যেতে, সারা জীবনের জন্য। আমি তার বাবার দিকে তাকিয়ে সরাসরি বললাম, আমি আমার বাবার কথা রাখতেই আপনার মেয়েকে বিয়ে করেছিলাম। এখন বাবা নেই, বাবার কথারও কোনো অস্তিত্ব নেই। আপনার কালী মেয়েকে এখনই নিয়ে চলে যান। ভদ্রলোক আমার গালে থাপ্পড় দিতে এসেও থেমে গেলেন। দেখলাম নীলিমা ইশারাতে তাকে নিষেধ করলো। নীলিমা ওর বাবার সাথে তার বাড়ি চলে গেল। এর মাঝে বেশ কিছুদিন কেটে গেল। কেন জানি না আজ হঠাৎ নীলিমাকে ফোন করতে ইচ্ছে হলো। এতদিন পর আমি ওকে ফোন করেছি। ফোনটা কানে রাখতেই আমার গলার স্বরটা কঠিন শোনালো। হ্যালো নীলিমা। ওপাশ থেকে কোনো উত্তর এলো না। কয়েক মুহূর্ত জমাট বাঁধা নীরবতা। হয়তো আমার কণ্ঠস্বর শুনে চিনতে পারেনি, অথবা এতগুলো দিন পর আমার ফোন পেয়ে বিস্ময়ে বোবা হয়ে গেছে। ওর এই দ্বিধান্বিত নীরবতা আমার মেজাজটাকে বিগড়ে দিল। আমি সামান্য গলা উঁচু করে বললাম, কি হলো, কথা কানে যায় না? হ্যালো। এবার একটা মৃদু কাঁপা স্বর ভেসে এলো। শুনতে পাচ্ছি। স্বরটা নিষ্প্রাণ হলেও তার গভীরে কোথায় যেন একটা আনন্দের রেশ আমি ঠিকই টের পেলাম। আমার ফোন পেয়েও খুশি হয়েছে ভাবতেই তাচ্ছিল্যে আমার ঠোঁটের কোণ বেঁকে গেল। কি অদ্ভুত মেয়ে! এত অবহেলা আর অপমানের পরেও কেবল আমার একটা ফোনের অপেক্ষায় ছিল। ওর এই বোকামি দেখে মনে মনে হাসলাম। আমার পাশেই বসেছিল হৃদি। আমার ইশারায় প্রশ্ন করলো, কে? আমি ঠোঁট নাড়িয়ে জবাব দিলাম, নীলিমা। হৃদির মুখেও ফুটে উঠল তাচ্ছিল্যের হাসি। আমার হাতটা আরো শক্ত করে ধরে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তাড়াতাড়ি শেষ করো, আপদটাকে চিরদিনের মতন বিদায় করার ব্যবস্থা করো। আমি হৃদির কথা শুনে নিঃশব্দে সায় দিয়ে ফোনের কথায় ফিরলাম। কোনো রকম ভূমিকা না করে সরাসরি আসল কথায় চলে এলাম। একটা জরুরি কথা বলার জন্য ফোন করেছি। আমার গলাটা ছিল আবেগহীন। আগামী শুক্রবার আমার আর হৃদির বিয়ে। সব আয়োজন প্রায় শেষ।
ওপাশটায় আবারও পাথরের মতন চুপ। আমি নিশ্চিত আমার প্রত্যেকটা শব্দ ধারালো ছুরির মতন ওর বুকে বিঁধছে। এই কিছুক্ষণ আগেও ওর মনে যেটুকু আনন্দের বুদবুদ উঠেছিল তা এক মুহূর্তেই মিলিয়ে গেল। ভালোই হলো, মিথ্যে আশা নিয়ে বেঁচে থাকার চেয়ে কঠিন সত্যটা জানা অনেক শ্রেয়। আমি ওর কোনো প্রতিক্রিয়ার অপেক্ষা না করেই বলে চললাম, কালই আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। উকিলের সাথে সব কথা চূড়ান্ত। আশা করি সই করতে দেরি করবে না। আমার নতুন জীবন শুরু করার আগে পুরনো সব জঞ্জাল আমি পরিষ্কার করে ফেলতে চাই। কথাটা শেষ হতেই ওপাশ থেকে একটা চাপা কান্নার মতন শব্দ এসে পেল। নাকি আমার শোনার ভুল? হয়তো একটা গভীর দীর্ঘশ্বাস ছিল। ও মরিয়া হয়ে কিছু একটা বলতে চাইছিল। আমি এইটুকু বলতেই ওর গলাটা ভেঙে এলো, কিন্তু ওর কথা শোনার কোনো আগ্রহ বা সময় আমার ছিল না। ওর বাক্যটা শেষ করতে না দিয়েই বললাম, আমার আর কিছু শোনার নেই নীলিমা। যা বলার ছিল আমি বলে দিয়েছি। বাবার একটা অবাস্তব জেদের জন্য আমার জীবনটা নষ্ট হতে বসেছিল। এখন আমি মুক্তি চাই। তুমিও মুক্ত। ভালো থেকো। ফোনটা কেটে দিলাম। হৃদি খুশিতে আমাকে জড়িয়ে ধরে বলল, যাক, ফাইনালি আপদটা পাকাপাকিভাবে বিদায় হচ্ছে। আমার যে কি ভালো লাগছে শুভ্র। আমি হৃদির দিকে তাকিয়ে হাসলাম। বুকের ওপর থেকে যেন বিশাল একটা পাথর নেমে গেল। বাবার মৃত্যুর পর থেকে যে অপরাধ বোধটা আমাকে তাড়া করে বেড়াচ্ছিল সেটাও আজ উধাও। আমার জীবনটা আমার, সেটাকে নিজের মতন করে সাজানোর পূর্ণ অধিকার আমার আছে। নীলিমার কথা আমার মন থেকে মুছে গিয়েছিল, কিন্তু বিকেলে যখন আকাশ মেঘ কালো করে যখন বৃষ্টি নামলো, তখন অবাধ্য মনটাই ওর মুখটা ভেসে উঠল। এই মেয়েটার সাথে বৃষ্টির এক অদ্ভুত যোগাযোগ। ওকে প্রথম যেদিন দেখতে গিয়েছিলাম সেদিনও এমনই অঝোরে বৃষ্টি ঝরছিল। ফোনটা রাখার আগে ওর সেই অসমাপ্ত কথাটা কানে বাজছিল। আমি কি বলতে চেয়েছিল, হয়তো অনুনয় করতে চেয়েছিল যেন আমি এমনটা না করি, কিংবা হয়তো বলতে চেয়েছিল যে সে এটা মানতে পারছে না। কিন্তু তাতে কি হতো? ওর মতন একটা সাধারণ মেয়ের জন্য হৃদির মতন আমি কাউকে হারাতে পারি না। নীলিমা হয়তো ভাবতেও পারেনি আমার ফোনটা ওর জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ বয়ে আনবে। ও হয়তো ভেবেছিল এতদিন পর আমার ভুল ভেঙেছে, আমি ওকে ফিরিয়ে নিতেই ফোন করেছি। বোকা মেয়ে। ওদিকে ফোনটা কেটে যাওয়ার পর নীলিমার হাত থেকে মোবাইলটা খসে পড়ল। শুভ্রের শেষ কথাগুলো ওর কানে তখনও প্রতিধ্বনিত হচ্ছিল। পুরনো সব জঞ্জাল আমি পরিষ্কার করে ফেলতে চাই। নীলিমার অসমাপ্ত কথাটা এটা ছিল যে আমি আপনার সন্তানের মা হতে চলেছি। যে খবরটা ওর জীবনের সমস্ত শূন্যতা এক মুহূর্তে ভরিয়ে দিয়েছিল, যে খবরটা পাওয়ার পর ও প্রথমবার নিজের গায়ের কালো রং, নিজের ভাগ্যকে ভুলে গিয়ে এক চিলতে সুখের স্বপ্ন দেখেছিল, সেই খবরটাই ও শুভ্রকে দিতে গিয়েও পারল না। ওর সমস্ত আনন্দ, সমস্ত স্বপ্ন শুভ্রের একটা ফোনেই ধুলোয় মিশে গেল। নীলিমা এখন কি করবে? ওর গর্ভে শুভ্রের সন্তান, অথচ শুভ্রকে ডিভোর্স পেপার পাঠাচ্ছে। এই সত্যিটা ও কাকে বলবে? সমাজকে কি জবাব দেবে? ওর জীবনটা এখন কোন চোরাবালিতে তলিয়ে যাচ্ছে। ওর মনে হলো কালো মেয়েদের বোধহয় স্বপ্ন দেখতে নেই। তাদের জীবনে সুখ উকি দিলেও তা স্থায়ী হয় না। ঝড়ের আগে প্রকৃতি যেমন শান্ত হয়ে যায়, নীলিমার জীবনেও এই কয়েকদিনের ভালো লাগাটা ছিল তেমনই একটা পূর্বাভাস। ওর সামান্য সুখটুকুও হয়তো ভাগ্যের সহ্য হলো না। বাইরে বৃষ্টির বেগ বাড়ছে, এক টানা ঝরছে তো ঝরছেই, থামার কোনো লক্ষণই নেই। নীলিমার মনে হলো এই বৃষ্টি আসলে প্রকৃতির কান্না। মানুষ ওকে না বুঝলেও প্রকৃতি হয়তো ওর কষ্টটা ঠিকই বোঝে। ওর ভিতরের যন্ত্রণা, ওর ভেঙে যাওয়া স্বপ্নের আর্তনাদ যেন মেঘ হয়ে ঝরে পড়ছে। আজ আকাশ কাঁদছে নীলিমার হয়ে, কারণ তার নীরব কান্নার শব্দ শোনার মতন পৃথিবীতে আর কেউ নেই। অবশেষে আজ আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি আমার ভালোবাসার মানুষ হৃদিকে বউ হিসাবে পাচ্ছি। আর কি লাগে? সারা বাড়ি লাল সবুজ বাতিতে ঝলমল করছে। কোনায় কোনায় রজনীগন্ধা আর গোলাপের সুবাস।
মৃদু লয়ে সানাইয়ের সুর বাতাসে এক অদ্ভুত আবেশ তৈরি করেছে। অতিথিদের কোলাহল, বন্ধুদের হাসি ঠাট্টা সব মিলিয়ে এক জমকালো আয়োজন। আমার মাও আজ ভীষণ খুশি। তার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। কিছুক্ষণ পরপরই তিনি আমার কাছে এসে কপালে চুমু খেয়ে যাচ্ছেন। তার চোখের কোণে আনন্দের জল চিকচিক করছে। হৃদির বাবা মাও আমাদের এই সম্পর্কটাকে নিয়ে প্রথম থেকেই খুবই ইতিবাচক ছিলেন। সব মিলিয়ে পরিবেশটা এক্কেবারে নিখুঁত। আমার পরনে সোনালি কাজ করা শেরওয়ানি, পাশে কোণের সাজে বসে থাকা হৃদিকে দেখে বারবার মুগ্ধ হয়ে যাচ্ছি। লাল লেহেঙ্গা, সর্বাঙ্গে সোনার গহনা আর মুখের ওই মিষ্টি হাসিতে ওকে যেন কোনো পরীর চেয়ে কম লাগছে না। ও আমার দিকে তাকিয়ে হাসতেই আমি ওর হাতটা শক্ত করে ধরলাম, ফিসফিস করে বললাম, অবশেষে। হৃদিও আমার হাতে আলতো ছাপ দিয়ে বলল, অবশেষে সব বাধা দূর হলো। ওর কথাই আমার মনে পড়ে গেল নীলিমার কথা। বাধা, হ্যাঁ, নীলিমাই আমার জীবনে বিশাল একটা বাধা ছিল। বাবার একরোখা জেদের শিকার হয়ে ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, কিন্তু মন থেকে ওকে কখনো স্ত্রী হিসাবে মেনে নিতে পারিনি। ওর ওই সাধারণ চেহারা, গায়ের কালো রং সবকিছুই আমার আধুনিক মানসিকতার সঙ্গে বেমানান ছিল। ডিভোর্স পেপারে সই করে দিয়েছে শুনে বুকের ওপর থেকে শেষ ভারটাও নেমে গিয়েছিল। যাক, পুরনো জঞ্জাল সাফ হয়েছে। আমার জীবন এখন আমার। এই সুন্দর জীবনের কোথাও নীলিমার মতন মেঘের ছায়া পড়ারও কোনো সুযোগ নেই। মায়ের হাসি মুখটা দেখে আমার মনটা ভরে গেল। তিনি আমার আর হৃদির পাশে বসে আছেন, আগত অতিথিদের সঙ্গে হাসি মুখে কথা বলছেন। বাবার মৃত্যুর পর মা খুব একা হয়ে পড়েছিলেন। আজ তার মুখে এই অনাবিল আনন্দ দেখে মনে হলো আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। নীলিমাকে আঁকড়ে ধরে থাকলে হয়তো মাকেও আমি এই খুশিটা দিতে পারতাম না। অপরাধ বোধের যে সামান্য কাঁটাটুকু বনের কোণে বিঁধেছিল তা আজ পুরোপুরি উপড়ে গেল। ওদিকে শুভ্রের পৃথিবী যখন আলো আর উৎসবে ঝলমল করছে, নীলিমার পৃথিবী তখন ডুবন্ত এক জাহাজের মতন স্থির, নিস্তব্ধ। ঘরের কোণে সে বসে আছে। জানালার বাইরে অবিরাম বর্ষণ ছাড়া আর কোনো শব্দ নেই। আজ শুভ্রের বিয়ে। যে মানুষটার নাম একদিন তার জীবনের সঙ্গে জড়িয়েছিল, আজ সেই নামটা চিরকালের মতন অন্যের হয়ে যাচ্ছে। তার বুকের ভিতরটা দাউ দাউ করে জ্বলছে। ইচ্ছে করলেই সে পারত শুভ্রের বাড়িতে গিয়ে একটা হট্টগোল করতে, পারত সবার সামনে নিজের অনাগত সন্তানের কথা ঘোষণা করে শুভ্রের সাজানো সবটা এক মুহূর্তে তছনছ করে দিতে। কিন্তু না, এতটা নির্লজ্জ সে নয়। যে তাকে জঞ্জাল বলে জীবন থেকে ছুঁড়ে ফেলেছে, তার দরজায় অধিকারের ভিক্ষা চাইতে যাওয়ার মতন আত্মসম্মানহীন সে হতে পারবে না। দেওয়াল ঘড়ির কাঁটাটা যেন শয়তানের মতন টিকটিক করে দিয়ে চলেছে। টিকটিক শব্দটা জানান দিচ্ছে শুভ্রের বিয়ের লগ্ন এগিয়ে আসছে। নীলিমা চোখ বন্ধ করতেই দেখতে পেল সেই দৃশ্য। সাজানো মঞ্চে কাজী সাহেবের সামনে বসে আছে শুভ্র, পাশে ঘোমটা টেনে আছে হৃদি। শুভ্রের ঠোঁট থেকে একে একে 3 বার বেরিয়ে আসছে সেই অমোঘ শব্দ, যে শব্দটা শোনার পর হৃদি আইনত অনুযায়ী শুভ্রের স্ত্রী হয়ে যাবে। যে শব্দটা নীলিমার জীবন থেকে শুভ্রের শেষ চিহ্নটুকুও মুছে দেবে। দৃশ্যটা কল্পনা করতেই নীলিমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। একটা তীব্র যন্ত্রণা তার শিরা উপশিরা দিয়ে বয়ে গেল। শুভ্রের মুখটা মনে পড়তেই 2 চোখ বেয়ে জলের ধারা নামলো। সেই মুখ, যে মুখে একদিন সে নিজের ছোট্ট পৃথিবীর স্বপ্ন দেখেছিল, সেই মুখ যে তাকে অবহেলা আর অপমানে জর্জরিত করেছে। কতটা সময় এভাবে কেটেছে নীলিমার খেয়াল নেই। কান্নার জন্য তার শরীরটা কাঁপছিল, কিন্তু হঠাৎই এক অদ্ভুত অনুভূতিতে তার হুঁশ ফিরল। সে নিজের অজান্তেই হাতটা রাখলো পেটের ওপর। খুব মৃদু, প্রায় অস্তিত্বহীন একটা স্পন্দন। নাকি পুরোটাই তার মনের ভুল? কিন্তু ওই অনুভূতিটাই যেন এক ঝলক বিদ্যুৎ হয়ে নীলিমার সমস্ত সত্তাকে জাগিয়ে দিল। কার জন্য কাঁদছে সে? যে মানুষটা তাকে চেনে না, বোঝে না, তার জন্য? যে তাকে আবর্জনা ভেবেছে, তার জন্য নিজের জীবনটা নষ্ট করবে? না,
কান্না ভেজা চোখেই একটা কঠিন জেদ দানা বাঁধতে শুরু করলো। এই কষ্ট, এই অপমান, এগুলোই হবে তার শক্তি। শুভ্রের দেয়া সবচেয়ে বড় যন্ত্রণাটাই তার হয়ে উঠবে তার বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ। তার ভিতরে যে নতুন প্রাণটা বেড়ে উঠছে, সে তো কোনো পাপ করেনি, তার তো কোনো দোষ নেই। তাকে কেন সমাজের বঞ্চনা আর বাবার পরিচয়ের অভাবে কষ্ট পেতে হবে? নীলিমার চোখের জল শুকিয়ে গেল। তার জায়গায় ফুটে উঠল এক পাথুরে কাঠিন্য। সে সিদ্ধান্ত নিয়ে ফেলল, এই সন্তানকে সে একাই বড় করবে। শুভ্রের কোনো পরিচয়, কোনো করুণার প্রয়োজন নেই তার। এই সন্তানের পৃথিবী হবে সে নিজে। তার বাবা মা দুটোই হবে নীলিমা। লোকে হয়তো আড়ালে অনেক কিছুই বলবে, সমাজ হয়তো আঙুল তুলবে, কিন্তু তাতে কি? যে লড়াইটা তার একার, সে সেটা একাই লড়বে। শুভ্র তার নতুন জীবন শুরু করেছে, নীলিমাও করবে। শুভ্রের জীবন আলো আর প্রাচুর্যে ভরা, নীলিমার জীবন হয়তো সংগ্রামে ভরা থাকবে, কিন্তু তার জীবনে থাকবে এমন এক সম্পদ যা শুভ্র কোনোদিনও পাবে না, তার সন্তানের নিঃস্বার্থ ভালোবাসা। বাইরের বৃষ্টিটা ততক্ষণে ধরে এসেছে। মেঘের আড়াল থেকে এক ফালি চাঁদ উকি দিচ্ছে। সেই ম্লান আলোয় নীলিমার মুখটা অন্যরকম দেখাচ্ছিল। সেখানে হাড়ের গ্লানি নেই, আছে এক অদম্য জেদ। এক পরাজিত নারী নয়, এক ভবিষ্যৎ মায়ের প্রতিজ্ঞা। সে শুভ্রকে ভুলবে না, তার দেওয়া অপমানও ভুলবে না। এই স্মৃতিগুলোই তাকে শক্তি যোগাবে। আজ থেকে নীলিমার নতুন জীবন শুরু হলো, একা। কিন্তু একা নয়, তার সন্তানের জন্য সে একাই 100। উৎসবের কোলাহল থেমে গেছে। বাড়িটা এখন আশ্চর্য রকম শান্ত। সারা দিনের ক্লান্তি আর উত্তেজনার পর আমি আর হৃদি এসে দাঁড়ালাম আমাদের বাসর ঘরে। ঘরটা ফুল দিয়ে স্বপ্নের মতন সাজানো। রজনীগন্ধার তীব্র সুবাস আর মোমবাতির স্নিগ্ধ আলোয় এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। আমি দরজার ছিটকিনিটা তুলে দিয়ে হৃদির দিকে তাকালাম। আমার বুকের ভিতরটা ধুকপুক করছে। জীবনের শ্রেষ্ঠ মুহূর্তটা অবশেষে চলে এসেছে। ঘোমটার আড়ালে হৃদির মুখটা আবছা দেখা যাচ্ছে। আমি ওর সামনে গিয়ে বসলাম। আলতো করে ওর হাতটা ধরতে চাইলাম। মৃদু স্বরে বললাম, হৃদি, আমার বিশ্বাসই হচ্ছে না তুমি আজ থেকে পুরোপুরি আমার। কিন্তু আমার কথা শেষ হওয়ার আগেই হৃদি হাতটা সরিয়ে নিল। আমি অবাক হয়ে ওর দিকে তাকাতেই ও মুখ থেকে ঘোমটাটা এক ঝটকায় সরিয়ে ফেলল। মোমের আলোয় ওর মুখটা কঠিন দেখাচ্ছে। যে মুখে সারাদিন ধরে মিষ্টি হাসি লেগেছিল, সেখানে এখন এক অদ্ভুত শীতলতা। ও আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, শোন শুভ্র, এত আদিক্ষেতা রাখ। আমি চমকে উঠলাম। হৃদি আমাকে তুই তুই করে কথা বলছে। ওর গলার স্বরে কোনো কোমলতা নেই, বরং এক অদ্ভুত ধরনের রুক্ষ অধিকারবোধ। আমি কিছু বলার আগেই ও আবার বলল, বাসর টাসর পরে হবে, আগে আমার কাবিনের পুরো টাকাটা বের কর। 1 টাকা কম হলেও চলবে না। আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। আমি অতবম্ব হয়ে বললাম, মানে? হৃদি, তুমি মজা করছো? কাবিনের টাকা তো আমি দেবই, কিন্তু এখন। হৃদি তাচ্ছিল্যের হাসি আসলো, যে হাসিটা দেখে আজ সকালেও আমার মন গলে যাচ্ছিল, সেই হাসিটাই এখন ছুরির ফলার মতন ধারালো লাগছে। মজা? আমি তোর সাথে মজা করতে আসিনি, বুঝলি? কাবিনের টাকাটা আমার হক। ওই টাকা হাতে না পেলে তোর ছায়াও আমি মারাবো না। ওর কথাগুলো আমার কানে বিষের মতন বিঁধছিল। এটা কি সেই আমার হৃদি, যাকে আমি পরীর মতন নিষ্পাপ ভেবেছিলাম, যার মিষ্টি হাসির জন্য আমি নীলিমার মতন একটা জীবনকে জঞ্জাল ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছি? ফুলের সৌরভটাও যেন হঠাৎ বিষাক্ত হয়ে গেল। এই সুন্দর সাজানো ঘরটা আমার কাছে দম বন্ধ করা কারাগার বলে মনে হতে লাগলো। রাতের নিস্তব্ধতাকে সাক্ষী রেখে নীলিমার বালিশটা ভিজছিল নিঃশব্দে। দিনের বেলা পাথুরেও প্রতিজ্ঞা রাতের অন্ধকারে মোমের মতন গলে যাচ্ছিল। সে ভেবেছিল শুভ্রকে ঘৃণা করবে, ভুলে যাবে, কিন্তু স্মৃতিরা যে বড়ই বেইমান। মনে হচ্ছিল কেউ যেন তার কলিজাটা ধারালো ছুরি দিয়ে খুবলে নিয়েছে, আর সেই শূন্যস্থানে কেবল শুভ্রর মুখটাই বারবার ভেসে উঠছে। ভুলে যাবে ভেবেও তার মুখটাই সহস্রবার ফিরে আসছিল এক দুর্বিসহ চক্রের মতন। শুভ্র,
এই একটা নামই তার সমস্ত শক্তি শুষে নিচ্ছিল, তাকে ঠেলে দিচ্ছিল এক অতল কান্নার সমুদ্রে। 5টা বছর একটা নদীর স্রোতের মতন সময় বয়ে গেছে। এই 5 বছরে শুভ্রর জীবন থেকে সব রং মুছে গেছে, আর নীলিমার ধূসর জীবনটা রঙিন হয়ে উঠেছে নতুন করে। হৃদি নামের সেই মোহময়ী ভ্রমরটা একটু আধটু করে শুষে নিচ্ছিল শুভ্রর সবটুকু সঞ্চয়। বাসর রাতে কাবিনের টাকা দিয়ে যার শুরু হয়েছিল, তার শেষটা হয়েছিল শুভ্রর বাবার দেওয়া শেষ সম্বল বাড়িটা বিক্রি করার টাকায়। ভালোবাসার নামে, অধিকারের নামে হৃদি একটার পর একটা চাহিদা বেশ করত। শুভ্র অন্ধের মতন সব পূরণ করত, এই ভেবে যে একদিন হয়তো হৃদি বদলাবে, তাকে ভালোবাসবে। কিন্তু যেদিন শুভ্রের ব্যাংক অ্যাকাউন্ট শূন্য হয়ে গেল, সেদিন হৃদিও উদাও হয়ে গেল তার জীবন থেকে কোনো এক নতুন শিকারের খোঁজে। শুভ্র পথে এসে দাঁড়ালো। যে নীলিমাকে সে জঞ্জাল ভেবে ছুঁড়ে ফেলেছিল, আজ সে নিজেই সমাজের চোখে এক আবর্জনায় পরিণত হয়েছে। কর্মফল সত্য, একেই বলে। অন্যদিকে নীলিমা সেই রাতে কান্নার সমুদ্রে পাড়ি দিয়ে ভোরের আলোয় এক নতুন মানুষ হয়ে উঠেছিল। তার মা নেই, তাই আঁকড়ে ধরার মতন বাবা ছাড়া আর কেউ ছিল না। বাবার সাহায্যে সে শুরু করেছিল এক ছোট্ট ব্যবসা, পুতুলের খেয়া। তার নিজের হাতে গড়া এক স্বপ্নের প্রতিষ্ঠান। সে বাচ্চাদের জন্য নরম কাপড়ের পুতুল বানাতো। তার হাতের ছোঁয়ায় যেন প্রাণ পেত এক একটা পুতুল। অল্প দিনেই তার ব্যবসার সুনাম ছড়িয়ে পড়ল। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল তার ছেলে নীল। শুভ্র চলে যাওয়ার চিহ্ন হিসাবে যে তার গর্ভে এসেছিল, সেই ছেলেই আজ তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আজ নীলের 5 বছরের জন্মদিন। নীলিমার ছোট ছিমছাম বাড়িটা আজ বেলুন আর রঙিন কাগজে সেজেছে। বিশাল কোনো আয়োজন নেই, কিন্তু ভালোবাসার কমতিও নেই। নীলিমার বাবা আর অল্প কয়েকজন কাছের মানুষ এসেছে। নীল তার নানার কিনে দেওয়া নতুন খেলনা গাড়িটা নিয়ে সারা ঘর দৌড়ে বেড়াচ্ছে। তার খিলখিল হাসিতে ঘরটা মুখরিত। নীলিমা ছেলের দিকে তাকিয়ে হাসছে। তার মুখে এখন আর অতীতের কোনো ছাপ নেই, আছে কেবল এক নির্মল প্রশান্তি। কেক কাটার প্রস্তুতি চলছিল, এমন সময় সদর দরজায় কড়া নাড়ার শব্দ হলো। নীলিমা ভাবল হয়তো তার কোনো অতিথি এসেছে। সে নিজেই এগিয়ে গেল দরজা খুলতে। দরজা খুলতেই একজনের জীর্ণ শীর্ণকায় পোশাকের মানুষ হাত পাতল। লম্বা অবিন্যস্ত চুলদারি, রোদে পোড়া তামাটে ত্বক, চোখের নিচে গভীর কালি। লোকটি মাথা নিচু করে ভাঙা গলায় বলল, কিছু খাবার হবে? সকাল থেকে পেটে কিছু পড়েনি। তার কণ্ঠস্বরে কোনো আবেদন ছিল না, ছিল কেবল এক রাশ ক্লান্তি আর অসহায়তা। লোকটির করুণ অবস্থা দেখে নীলিমার মায়া হলো। সে বলল, আপনি দাঁড়ান, আমি খাবার আনছি। নীলিমা ভেতরে গিয়ে প্লেটে করে কেক আর কিছু নাস্তা নিয়ে ফিরে এলো। খাবারটা লোকটির হাতে দিতে গিয়ে তার চোখে পড়ল লোকটির হাতের দিকে একটা আঙুলে সেই রূপোর আংটিটা এখনো লেগে আছে, যেটা নীলিমা নিজেই তাকে জন্মদিনে দিয়েছিল। নীলিমার বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। সে ভালো করে লোকটির মুখের দিকে তাকালো। শত পরিবর্তনের মাঝেও সেই চোখ দুটোকে সে চিনতে পারল, যে চোখের দিকে তাকিয়ে সে একদিন জীবন পার করার স্বপ্ন দেখত। নীলিমার হাত থেকে প্লেটটা প্রায় পড়ে যাচ্ছিল। তার মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, শুভ্র। নামটা শুনে লোকটি চমকে উঠল। পাথরের মূর্তির মতন কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর নিজেকে সামলে নিয়ে দ্রুত মাথা নাড়ালো। সে নীলিমার চোখের দিকে তাকানোর সাহস পেল না। শুভ্র ভাঙা গলায় বলল, আপনি ভুল করছেন, আমি সে নই। শুভ্রর কানে তখনও ভেসে আসছিল ভিতর থেকে আসা এক শিশুর হাসির শব্দ, মা তাড়াতাড়ি এসো, আমি কেক কাটবো। শুভ্র বুঝতে পারল এটা তার সন্তানের গলা। আজ তার ছেলের জন্মদিন। ঠিক 5 বছর আগে আজকের এই দিনে সে নীলিমাকে ছেড়ে গিয়েছিল। বুকটা দুমড়ে মুচড়ে গেল তার। যে সুখের রাজ্যের রাজা সে হতে পারত, আজ সেই রাজ্যের দরজায় সে একজন ভিখারি। তার নোংরা অভিশপ্ত ছায়া দিয়ে সেই পবিত্র আনন্দকে নষ্ট করতে চাইল না। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না।
নীলিমার হাত থেকে খাবারের প্লেটটা প্রায় ছিনিয়ে নিয়ে দ্রুত পায়ে উল্টো দিকে হাঁটা দিল। নীলিমা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে স্পষ্ট বুঝতে পারছিল এটা শুভ্র। তার পালিয়ে যাওয়া, তার অস্বীকার করা সব কিছুই প্রমাণ দিচ্ছিল। নীলিমার চোখে জল এসে গেল, কিন্তু এই জল কান্নার নয়, করুণার। যে মানুষটাকে সে একদিন মন থেকে মুছে ফেলার প্রতিজ্ঞা করেছিল, তার এই পরিণতি দেখে তার ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ভিতর থেকে নীল আবারও চিৎকার করে উঠল, মা! ছেলের ডাকে নীলিমার ঘোর কাটল। সে চোখে জল মুছে ফেলল। শুভ্র একটা অতীত, একটা দুঃস্বপ্ন, আর নীল তার ঝলমলে বর্তমান আর সুন্দর ভবিষ্যৎ। সে আর পিছনে ফিরে তাকালো না, দরজা বন্ধ করে দিয়ে ছেলের কাছে ফিরে গেল। রাস্তার বাঁকে মিলিয়ে যাওয়ার আগে শুভ্র শেষবারের মতো করে তার ফেলে আসা নীলিমার বাড়ির দিকে তাকালো। বাড়ির ভিতর থেকে ভেসে আসা জন্মদিনের গান আর হাসির শব্দ তার কানে ছুরির ফলার মতন বিঁধছিল। সে বুঝতে পারছিল নীলিমার সুখের দিনে ভাগ বসানোর কোনো অধিকার তার নেই। সে নিজেই তো এই সুখকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল। এক বুক হাহাকার নিয়ে শুভ্র অন্ধকারের মাঝে মিলিয়ে গেল, ঠিক যেমন 5 বছর আগে নীলিমার জীবন থেকে সে হারিয়ে গিয়েছিল। শুধু পার্থক্য একটাই, সেদিন সে ছিল রাজা আর আজ সে ভিখারি। সমাপ্ত। গল্প নীলিমা। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।